Good morning, students. Good morning, everyone. Welcome to Sagotos Educare. আমরা আজকে ঠিক 5 নম্বর ক্লাসের মধ্যে থেকেছি, শুরু করছি ক্লাসটা। স্পেশালি আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে সেটা সবাই অলরেডি অবগত আছে। তার কারণ ডাব্লিউবি সেট আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে পিওয়াইকিউ নিয়ে আলোচনা করছি। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে মোটামুটি অনেকটাই আমরা একটা ক্লাস একটা নির্দিষ্ট ছন্দে এগোচ্ছি, যাতে করে বেশ কয়েকটা সালের কোশ্চেনগুলোকে আমরা সলভ করতে পারি। তো যারা আমার এই ক্লাসটা আজকে নতুন দেখবে তারা অবশ্যই স্বাগতস এডুকেয়ার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর পিডিএফগুলো পেতে চাইলে ঠিক সেম স্বাগতস এডুকেয়ার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যেতে হবে, তাহলে ওখানে পিডিএফগুলো আপলোড করা থাকে। তো চলো সরাসরি গতদিনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে আলোচনা। লাস্ট যে আমরা হোমওয়ার্ক কোশ্চেন রেখেছিলাম, সেই হোমওয়ার্ক কোশ্চেনের অ্যান্সারটা কি? কোশ্চেন নাম্বার 78 ছিল। আমরা 1 থেকে একদম 78 পর্যন্ত চলে এসেছে কোশ্চেন নাম্বারে। আজকে আমরা 100 পর্যন্ত কমপ্লিট করবো। একটা 23rd আমরা সেট নিয়ে আলোচনা করছি, ডাব্লিউবি সেট। তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি, তাহলে আজকে লাস্ট ক্লাস থাকবে এই 23rd যে সেট রয়েছে তার লাস্ট পার্ট, একদম 78 to 100। তো কোশ্চেন নাম্বার 78 হোমওয়ার্ক কোশ্চেন ছিল। এটা অ্যান্সার হবে টাস্ক, টেস্ট আর টেকিং, টেস্ট নেওয়া কীরকম, নিম্নোক্ত কোনটি একটি মৌলিক পরামর্শদানের দক্ষতা নয়। আর বাকিগুলো সব কাউন্সেলিং সিস্টেম। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ বেসিক কাউন্সেলিং স্কিল? সেই বেসিক কাউন্সেলিং স্কিলগুলোর মধ্যে পড়ছে বিল্ডিং ট্রাস্ট, বিশ্বাসতা গড়ে তুলতে হবে। অ্যাক্টিভ লিসনিং, সক্রিয়তা একটা বিরাট ভাইটাল পার্ট হচ্ছে কাউন্সেলিং প্রসেসের। আর একটা হচ্ছে জেনুইননেস, একদম জেনুইন, খাঁটি, বিশুদ্ধ। এইগুলো কিন্তু সবকটাই পরামর্শদানের দক্ষতার একটা পার্ট। বাট টেস্ট টেকিং, একটা পরীক্ষা নেব, এরকম একটা ব্যাপার এখানে কিন্তু নেই। তাই কোশ্চেন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 79 আজকের, যে কোন শিক্ষাবর্ষ থেকে বিএড কর্মসূচি সারা ভারতবর্ষে 2 বছরের কোর্স রূপে বিবেচিত হয়েছে? এটা মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে জাস্টিস ভার্মা কমিটি রিপোর্ট অনুযায়ী, সেখানে মোটামুটি 2012 and 13 এরকম সময় থেকে জাস্টিস ভার্মা কমিটি রিপোর্ট 2012, সেইখানেই বলা ছিল যে দুটো পার্টে ছিল। ওরা একটা পার্ট নিয়ে আলোচনা করেছিল রেপ কেসের উপর তার কি নতুন রুলস রেগুলেশন হবে, তার উপর কিছু তথ্য, এবং আরেকটা পার্ট ছিল বিএড পোর্শন নিয়ে। তো সেই বিএডের আমরা টিচার্স ট্রেনিং প্রোগ্রাম, সেটাই যে আজকে 2 বছর করে প্রত্যেকটা স্টুডেন্টকে বিএড যে কোর্স, সেই কোর্সটা কমপ্লিট করতে হচ্ছে এই প্রোগ্রামটা। তো এটাকে চালু করে ছিল 2015 এবং 16, কিন্তু জাস্টিস ভার্মা কমিটির রিপোর্ট অনুযায়ী এটা হয়েছে পরবর্তীকালে। তাই অ্যান্সার বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 80, development of curriculum at higher level and its application at different level is, এটা কোন ধরনের? হরাইজন্টাল অর্গানাইজেশন, ভার্টিক্যাল অর্গানাইজেশন, সেন্ট্রালাইজ, ডিসেন্ট্রালাইজ। মাথায় রাখতে হবে, আমি একটা কথা বলেছিলাম, একদম টপ থেকে যখন ক্রমান্বয়ে বেশ কতগুলো বিষয় ছড়িয়ে পড়বে, তার আন্ডারে ধরো চারটে, একদম এটা হচ্ছে কি ধরনের প্রোগ্রাম? এটা একদম সেন্ট্রাল থেকে ক্রমান্বয়ে নিচের দিকে নামছে। আর এটা যদি একদম গ্রাসরুট লেভেল থেকে উপরের দিকে যেত, সেটার একটা স্পেশাল নাম ছিল, সেটা যে ডিসেন্ট্রালাইজ, এটা সেন্ট্রালাইজ, কেন্দ্রীয়করণ বা কেন্দ্রীয় শিক্ষা, ম্যানেজমেন্টের যে সিস্টেম সেটা। আর এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ বা বিকেন্দ্রীয়করণীয় ব্যবস্থাপনা। তো এখানে কোন ধরনের ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে পাঠ্যক্রমের ক্ষেত্রে? এটা স্পেশালি হবে একদম সেন্ট্রালাইজ, ওপর থেকে, হায়ার থেকে একদম লোয়ার লেভেল পর্যন্ত ক্রমান্বয়ে ছড়িয়ে পড়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 81, সাধবাদের তত্ত্বে নিম্নলিখিত কোনটি প্রাসঙ্গিক নয়? হুইচ অফ দ্য ফলোইং ডক্ট্রিন অফ সাধবাদা ইজ নট রেলিভেন্ট? জৈন ফিলোসফি সাধবাদ এবং অনেকান্তবাদ, এই দুটো ভাগে বিষয়গুলোকে আলোচনা করেছে। সাধবাদ হচ্ছে কি? 7th ফোল্ড জাজমেন্টের কথা, কতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছে।
রিলেটিভিটি অফ নলেজ, জ্ঞানের আপেক্ষিকতা নিয়ে আলোচনা করেছে। প্রবাবিলিটি থিওরি অফ নলেজ, জ্ঞানের সম্ভাব্যতার যে তত্ত্ব সেগুলো নিয়েও আলোচনা করেছে। অনেকান্তবাদ আলোচনা করেছে, অ্যাবসলিউট জাজমেন্ট ফর ডিফারেন্ট স্ট্যান্ড পয়েন্ট। ধরো একটা একটা কেউ যদি একটা বলে যে একটা ধরো একটা গাছ, তার সেই গাছের বিভিন্ন পার্ট, এইদিকে রয়েছে শেকড়, তারপরে মূল কাণ্ড স্টিম, তারপর ছোট ছোট কাণ্ড, তারপরে পাতাগুলো রয়েছে, তাতে কিছু ফুল রয়েছে, তার মানে এই যে প্রত্যেকটা পার্ট নিয়ে যখন আলোচনা করে, দ্যাট ইজ অনেকান্তবাদ। জৈন তত্ত্ব অনুযায়ী তীর্থঙ্কর যে সিস্টেমগুলোকে বলেছেন তারা জৈন ফিলসফি, সেখানে অনেকান্তবাদের সঙ্গে যায় এই অংশটি। তাই বলছে কোনটি প্রাসঙ্গিক না, তাই স্যাদবাদের ক্ষেত্রে ডি ইজ নট কারেক্ট, ডি ইজ কারেক্ট অ্যান্সার, সুতরাং ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 82, মানব সম্পদ তত্ত্বের প্রধান বৈশিষ্ট্য কি? হোয়াট ইজ দ্য মেইন এমফাসিস অফ হিউম্যান ক্যাপিটাল থিওরি? মানব মানে হিউম্যান ক্যাপিটাল যে থিওরি, সেখানে কোন বিষয়গুলো প্রাসঙ্গিক? স্কিল অ্যাকুইজিশন, ভ্যালু, ব্রেন গেইন, লিবারেল ফেমিনিজম, উদারপন্থী নারীত্ববাদ। এখানে বলছে দ্য মেন এমফাসিস, সবগুলোই আছে, তার মধ্যে মেন কোনটা বলতে পারি, তার মানে স্কিল অ্যাকুইজিশন ইজ আ মেন এমফাসিস বা প্রধান বৈশিষ্ট্য বলা যেতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 83, while examining the difference between related sample means, correlated sample means the degrees of freedom are, একটা কথা মনে রাখতে হবে, যখন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে দেখেছি আমরা, প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স যেগুলো রয়েছে প্যারামেট্রিকের ক্ষেত্রে, ধরো কেউ একটা কয়েন নিয়ে টস করলো, বা কেউ একটা নাম্বার নিয়ে মিন বের করলো, ধরো 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9টা কোশ্চেন নাম্বারের একটা কি করলো, সে মিন বের করলো। যদি মিন বের করে সাম অফ এক্স বাই এন করে, যদি দেখা যাবে 9টায় 45 হচ্ছে এর মানে যোগ করলে হবে 9, 9 5 4 9 5 45, তার এর গড় হচ্ছে 5। তা এখন এই যে বিষয়গুলো, এই 9টা বিষয়কে যদি আমরা মানে কি বলি, ওই যে আমরা যদি বিচ্যুতি বা ডিভিয়েশনের কনসেপ্টে দেখি, বিচ্যুতির দিক থেকে যদি অ্যানালিসিস করে বা বসাই, তাহলে ওপরের দিকে যে স্কোরগুলো সেগুলো হচ্ছে +1 +2 +3 +4, কমের দিকে হচ্ছে -1, কমের দিকে যে স্কোরগুলো -1 -2 -3 -4, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 এবং 0, এই সবকটা কিন্তু মোটামুটি অ্যান্সার দাঁড়াবে ডিভিয়েশন 0ই হবে। এই দিকের গুলোকে যোগ করে এই দিকের গুলোকে যোগ করে করলে 0 বেরোবে। তো কোনো একটা প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে আমরা দেখেছি, কোনো একটা নাম্বারকে যদি আমরা মানে অ্যানালিসিস করে দেখি, তাহলে সেক্ষেত্রে যদি 9টা নাম্বার থাকে, তাহলে 8টা পর্যন্ত আমাদের কি থাকবে, এটা 8টা নাম্বার পর্যন্ত স্বতন্ত্র স্বাধীন, কিন্তু একটা নাম্বার যেটা সেইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, সেটা নির্ভর করে, ডিপেন্ড করে আর বাকিগুলোর উপর। তার এর ফর্মুলা হচ্ছে n-1, n মানে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বা টোটাল নাম্বার অফ দ্য স্কোর, তাহলে এখানে 9 - 1, তাহলে 8টার ক্ষেত্রে ফ্রিডম, 8 মানে ফ্রিডম থাকছে ডিগ্রিজ অফ ফ্রিডমের ক্ষেত্রে, 8টা হচ্ছে স্বাধীনভাবে কাজ করে, একটা চলরাশি, সে কিন্তু আর বাকিগুলোর উপর ডিপেন্ড করবে, মানে সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। এই জন্য তাই অ্যান্সার হচ্ছে এ। কোশ্চেন নাম্বার 84, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কম্পোনেন্ট অফ ট্রান্সফরমেশনাল লিডারশিপ? ট্রান্সফরমেশনাল লিডারশিপের কতগুলো কম্পোনেন্ট আছে, কোনটা কম্পোনেন্ট না? মূল 4টি কম্পোনেন্ট আছে। হ্যাঁ, সেই 4টি কম্পোনেন্ট জানলেই হয়ে যাবে। মূল 4টি কম্পোনেন্ট যদি আমি দেখি, ট্রান্সফরমেশনাল লিডারশিপ বা মানে রূপান্তরিত যে নেতৃত্ব দান, প্রথমটা হচ্ছে আইডিয়ালিস্টিক, আদর্শবাদ, আইডিয়ালিস্টিক লিডারশিপ। আর হচ্ছে ইন্সপিরেশনাল লিডারশিপ, তার মানে এটা হচ্ছে অনুপ্রেরণা প্রদানকারী। ইন্টেলেকচুয়াল, বৌদ্ধিক, মূল 4টি বৌদ্ধিক, এবং লাস্ট মানে 4টির মধ্যে ইন্ডিভিজুয়ালিস্টিক।
তাহলে এক, আইডিয়ালিস্টিক আদর্শবাদী, ইন্সপিরেশনাল অনুপ্রেরণা প্রদানকারী, ইন্টেলেকচুয়াল বৌদ্ধিক, এবং ইন্ডিভিজুয়ালিস্টিক বা ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বদান। এইগুলো ট্রান্সফরমেশনাল লিডারশিপ। তাহলে কোনটা নয়, এই তো বলে দিলাম, তার মধ্যে এক্সট্রিনসিক মোটিভেশন এটা এর মধ্যে পড়ে না। নেক্সট কোশ্চেন নাম্বার, এগুলো হচ্ছে গড় বিচ্যুতির মানে বের করতে হবে। ইন আ গিভেন স্কোর ডিস্ট্রিবিউশন অফ 19, 21, 23, 25 and 27 the sum of the square deviation। এটা সাম অফ দ্য স্কোয়ার ডিভিশন বের করো, বের করে আমাকে অ্যান্সার দেখো, দেখি একটু সময় দিলাম, এটা করতে কত সময় লাগে দেখি, সবাই করে আমাকে পোস্ট করো। তার মানে সাম অফ স্কোয়ার এখানে বের করতে হবে। এখানে যদি আমরা সাম অফ স্কোয়ার বের করি তাহলে খুব ইজি, মানে এর আগের একটা ক্লাসে আমি কিন্তু এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বলেছিলাম। তার মানে যে সাম অফ স্কোয়ার যখন কেউ করবে তার কতগুলো একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাতে কিভাবে করবে সেগুলো আমি বলেছিলাম। আশা করি সেইগুলো দিয়ে কেউ যদি চিন্তা করে, একটু একটু চিন্তা করলে পারা যাবে। এর আগে একটা ক্লাসে আমি এইগুলোর ফর্মুলা একটা দিয়ে বের করেও দেখিয়েছিলাম। তো আশা করি সবাই যদি চেষ্টা করে এটা পারবে, না পারার কিছু নেই। চলো, যা হয়েছে হয়েছে, এবার কিভাবে করব, সাম অফ স্কোয়ার বের করতে হবে। তার মানে এখানে স্কোর দেওয়া রয়েছে 19, 21, 23, 25 and 27। ওকে, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কীরকম দাঁড়াবে, অ্যান্সারটা দাঁড়াবে ভ্যারিয়েন্স বের করতে হবে বলেছিলাম। হ্যাঁ, সাম অফ স্কোয়ার ডিভিয়েশনটা বের করতে হবে, ভ্যারিয়েন্স প্রথমে। চলো, তাহলে প্রথমে কি করতে হবে, গড় বের করো। একইভাবে সাম অফ এক্স বাই এন, টোটালগুলোকে যোগ করলে কত দাঁড়াবে, টোটালগুলোকে যদি যোগ করি তাহলে 115 বাই টোটাল স্কোর আছে 1, 2, 3, 4, 5টা, 5 দিয়ে ডিভাইড করলে 23। হ্যাঁ, যদি কেউ এটা ভাগ করে দেখে তাহলে 23 হচ্ছে অ্যান্সার। এবার কি করতে হবে আমাদের, এরপর প্রদত্ত স্কোরের গড় থেকে বিচ্যুতি ডিভিয়েশন বের করতে হবে। ডিভিয়েশন কীরকম বের করবো, সাম অফ স্কোয়ার ডিভিয়েশন। তাহলে ডিভিয়েশন বের করতে গেলে তাহলে সে এক্ষুনি বললাম চ্যুতি বের করার একটা ফর্মুলা ছিল, কিন্তু এখানে অত বড় পোর্শনে যেতে হবে না। ডিভিয়েশন বের করতে গেলে দেখো পরে 19, এটা মুছে দিচ্ছি, 19 মাইনাস ওই যে 23 বেরিয়েছে, করলে দাঁড়াবে -4। 21, এই যে 21, এই যে 21 রয়েছে, 21 মাইনাস 23 সেটা করলে দেখাবে -2। এবার 23 পরেরটা, 23 মাইনাস 23 করলে অবভিয়াসলি 0, এবং লাস্ট 25 মাইনাস 23 করলে 2, আর 27 মাইনাস 23 করলে 4। 4 2 6, 4 2 6, মাইনাস করলে অ্যাকচুয়ালি অবভিয়াসলি বেরোবে, দুটোই করলে 0 হয়ে যাচ্ছে। এবার এগুলো বর্গ করে নিতে হবে, তার মানে বর্গ করতে হবে কীরকম, এইগুলোকে স্কোয়ার করে দাও। তাহলে 4 4 16, এগুলো স্কোয়ার করছি, 2 2 4, 0 সঙ্গে 0, 2 2 4, 4 4 16, 32 8, কত হলো 40। হ্যাঁ, 40 হয়েছে, স্কোর কত, তাহলে বর্গ বিচ্যুতি এবার কিরকম করব, বর্গ বিচ্যুতির ফর্মুলা হচ্ছে n মাইনাস n, এটা n মানে ক্যাপিটাল N, এটা ক্যাপিটাল N। 40 মাইনাস কটা স্কোর আছে, 5, 8 হয়েছে। তার মানে যাই হোক, এখানে কি বলছিল, বর্গ বিচ্যুতি বের করো, তাহলে 40 বেরিয়ে গেছে। আমি আরো একটু এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার দরকার নেই, তোমার এইখানেই অ্যান্সার হয়ে যাচ্ছে। এগুলোকে সব অ্যাড করো, যোগ করলে দেখা যাবে কত হবে, এগুলোকে সব যোগ করলে অবশ্যই এগুলো যোগ করলে 40 বেরোচ্ছে। দেখো 16 মাইনাস 16 মাইনাস
মাইনাস না, শুধু 16 4 বর্গ করছে মানে কি ওগুলো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। 40 16 4 +4 +16 করলে 40 বেরোবে, তাই অ্যান্সার হচ্ছে 40। নেক্সট কোশ্চেন নাম্বার 86, ফর ইফেক্টিভ ক্লাসরুম টিচিং লার্নিং প্রসেস দ্য টিচার শুড গিভেন টপ মোস্ট প্রায়োরিটি অফ দ্য ফলোয়িং, কোনটাকে বেশি গুরুত্ব দিবেন? একটি কার্যকর শিক্ষণ শ্রেণীকক্ষে মানে টিচিং লার্নিং যে ক্লাসরুম, সেই ক্লাসরুমে নিম্নলিখিত কোনটিকে শিক্ষকের অগ্রাধিকার দেওয়া উচিত? টেস্টিং, তিনি অপেক্ষা করবেন সর্বদা। অ্যাসেসমেন্ট, মূল্যায়ন নির্ভর বা মূল্যায়ন নির্ধারণ করবেন। ইভালুয়েশন, মূল্যায়ন করবেন। মেজারমেন্ট, পরিমাপন করবেন। কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? আর ইফেক্টিভ ক্লাসরুম অবভিয়াসলি ইভ্যালুয়েশন, মূল্য নির্ধারণ করতে হবে। মূল্য নির্ধারণ, অ্যাসেসমেন্ট, তার মানে মূল্য নির্ধারণ বলতে আমরা এখানে অ্যাসেসমেন্টকে বেশি গুরুত্ব দেব, ঠিক আছে? ওকে, তার মানে আমরা যদি মূল্য নির্ধারণ করতে হয় তাহলে সবসময় অ্যাসেসমেন্ট করতে হবে। নেক্সট হচ্ছে ভাইগোটস্কির মতে সংজ্ঞামূলক বিকাশ নির্ভর করে বা অ্যাকর্ডিং টু ভাইগোটস্কি কগনিটিভ ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন কগনিটিভ ডেভেলপমেন্ট। পিয়াজেট থিওরি হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, এটা মাথায় রাখতে হবে, এটা নামটাই মনে রাখলে হয়ে যাবে। পিয়াজেটের থিওরি হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, আর ভাইগোটস্কি সেটা হচ্ছে কি? ভাইগোটস্কি হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট থিওরি। তাহলে এখানে উত্তর রয়েছে সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট, সামাজিক নিম্নত্ববাদ, তার মানে উত্তর হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন। কোশ্চেন নাম্বার 87, সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 88, যে কোনো শিক্ষামূলক অভিক্ষার যথার্থতার নির্ণয়ে নির্ভরযোগ্যতা পর্যাপ্ত শর্ত না। রিজন কি দিচ্ছে? এটা ছিল অ্যাসারশন, রিজন কি দিচ্ছে, কারণ দিচ্ছে কি? যে কোনো অভিক্ষার যথার্থতা নির্ণয় করে অভিক্ষার উদ্দেশ্যে প্রাসঙ্গিকতার উপর। যথার্থতা তাহলে কার উপর নির্ভর করে? অভিক্ষার উদ্দেশ্যের প্রাসঙ্গিকতার উপর। তাহলে এ আর বি মানে বিবৃতি এবং কারণ, অ্যাসারশন অ্যান্ড রিজন, কে কার সঙ্গে সম্পর্কিত? এক্স এবং আর সঠিক এবং এক্স এর সঠিক ব্যাখ্যা হলো আর। দেখো এক্স, যে কোনো শিক্ষামূলক অভিক্ষার যথার্থতা নির্ণয়ে নির্ভরযোগ্যতা পর্যাপ্ত শর্ত। অভিক্ষাটি যথার্থ হলেই নির্ভরযোগ্য হবে, কিন্তু অভিক্ষাটা নির্ভরযোগ্য হলে যথার্থ হবে না। তার মানে যথার্থতা নির্ভরযোগ্যতার উপর নির্ভর করছে না। যথার্থতা কার উপর নির্ভর করছে? যথার্থতা তাহলে উদ্দেশ্যের প্রাসঙ্গিকতার উপর নির্ভর করে, কিন্তু নির্ভরযোগ্যতা যথার্থতার উপর নির্ভর করে। তাহলে ব্যাপারটা কি হলো? যথার্থতা মানে অভিক্ষা যথার্থ হলে নির্ভরযোগ্য হতে বাধ্য, কিন্তু অভিক্ষা নির্ভরযোগ্য হলে যথার্থ হবে, এর কোনো নির্দিষ্ট সীমারেখা বলা যায় না বা নেই। তো তাই উত্তর বি ইজ কারেক্ট অ্যান্সার। এক্স এবং আর উভয়ই সঠিক এবং আর সঠিক ব্যাখ্যা। নেক্সট কোশ্চেন নাম্বার 89, পরামর্শ দান হলো একটি পেশা যার লক্ষ্যটা কি? কাউন্সেলিং যা প্রফেশন দ্যাট এইমস অ্যাট টু। এখন তো কাউন্সিলর প্রচুর আছে, প্রত্যেকটা স্কুলে কাউন্সিলর রয়েছেন, তারা সবসময় টিচার কি করছেন, ওই কাউন্সিলর যিনি রয়েছেন তিনি সবসময় স্টুডেন্টদের মানে অবজারভেশনে রেখেছেন, দেখছেন তাদের কি অবস্থা রয়েছে। তার মানে পরামর্শ দানের হলো একটি পেশা যার এই লক্ষ্যটা কি? প্রমোট পার্সোনাল গ্রোথ অ্যান্ড প্রোডাক্টিভিটি, ব্যক্তির বিকাশ এবং উৎপাদনশীলতার সংবর্ধিত করা, পেশা বলে দিয়েছে ব্যাপারটা। মনোরোগের সঠিক লক্ষণ নির্ণয়ে সংবর্ধিত করা, রোগী যে সঠিক চিকিৎসা অন্তর্গত সেটি সুনিশ্চিত করা, আচরণকে একমাত্র নির্দিষ্ট করা। তাহলে সোলেলি অ্যাড্রেস বিহেভিয়ার, অ্যাকচুয়ালি মনোরোগ লক্ষণ নির্ণয় করা, রোগীর চিকিৎসা, কোন চিকিৎসা প্রয়োজন অন্ত, এগুলো হচ্ছে ডায়াগনস্টিক টেস্টের মধ্যেই চলে যায়। তার মানে উত্তর হওয়া উচিত এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 90, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট? এই যে নিচের অপশনগুলো রয়েছে কোনটা কারেক্ট নয়? ট্রায়াঙ্গুলেশন দুই বা তার বেশি তথ্যের উৎসের সঙ্গে যুক্ত, ট্রায়াঙ্গুলেশন সিস্টেম। ট্রায়াঙ্গুলেশন মানে 3 বোঝাচ্ছে, তাই না? এখানে কি বলছে? মাল্টিপল ডেটা কালেকশন procedure refer to triangulation. Triangulation is a qualitative cross validation. Triangulation include 2 or more research method. Triangulation হলো গুণগত প্রতিবৈষম্য ক্রস ভ্যালিডেশন। ওকে, তার মানে ট্রায়াঙ্গুলেশন হলো কি কোয়ালিটেটিভ
যে ক্রস ভ্যালিডেশন, সেটাই হলো ট্রায়াঙ্গুলেশন। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 91, দ্য ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ ডায়েট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রোভাইড করে, ডায়েট কি প্রোভাইড করে? ডায়েট হয়েছিল 1986 সালে জাতীয় শিক্ষানীতির মানে বলা হয়েছিল যে ডায়েট গঠন করতে হবে। সেই অনুযায়ী 1986 সালে ডায়েট গঠন হয়। সেটা ছিল মানে সেটা মূলত যে কাজগুলো করতো মানে সেটা হচ্ছে জীবিকা পূর্বে শিক্ষক শিক্ষা, জীবিকা চলাকালীন শিক্ষক শিক্ষা, জীবিকা পূর্ব এবং জীবিকা চলাকালীন মানে বোথ ইন সার্ভিস অ্যান্ড প্রি সার্ভিস পিরিয়ডে প্রোগ্রামটা কাজ করে চলে। নেক্সট, তাই কোশ্চেন নাম্বার 91 সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 92, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফর্ম অফ ইন্টেলিজেন্স অ্যাকর্ডিং টু গার্ডিনার? গার্ডিনারের থিওরি আগের কোনো একটা ক্লাসের ডিটেলস আমি সব যতগুলো ছিল 9টা সম্পর্কে বলেছি। কোনটা নয়? এখানে বডিলি কাইনেস্থেটিক এটা আছে, ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স এটাও রয়েছে, ইন্ট্রাপার্সোনাল এটা সবগুলো ব্যাখ্যা করে বলেছি, ভিজুয়াল অডিটরি ইন্টেলিজেন্স এটা নিয়ে। তাই কোশ্চেন নাম্বার 92 ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 93, which of the sampling technique is the most appropriate to select a sample of teenage abuse? টিনেজটা কোনটা? 13 থেকে 19 যাদের বয়স, 13, 14, 15, 16, 17, 18, 19। তো এই যে কয়েকটা বছর, এইগুলো খুব ডেঞ্জার বছর আমরা বলি, স্ট্রম অ্যান্ড ওয়ার্ডও বলেন কেউ কেউ, ঝড় ঝঞ্ঝার কালো বলেন। এই টিনেজার্সদের যে কৌশল, কোন নমুনা কৌশলটি সব থাকতে অ্যান্সার বেরিয়েছে কি কারণ জানি না, অ্যান্সারটাই আগে চলে এসছে, স্নোবল স্যাম্পলিং। স্নোবল মানে এইরকমই, টিনেজার্সে ধরো 10 জন আছে একসাথে, একজনে 10 জন আছে, তো এই এই একজনকে যদি কোনো একটা বিষয় সম্পর্কে অবগত করা হয়, ও সবাই জেনে যাবে। কারণ কি বলতো, এ তার কাছ থেকে, সে ওর কাছ থেকে, সে ওর কাছ থেকে, এই যে জেনে যাবে। এটা হচ্ছে টিনেজার্সের মানে বৈশিষ্ট্য, মানে একটা গ্রুপ যারা একই মেন্টালিটির, একই রকম মানসিকতা। তাই এদের ক্ষেত্রে যে ডেটা স্যাম্পলিংটা দরকার, স্নোবল স্যাম্পলিং টেকনিকটা এইরকমই, কয়েকজনের দ্বারা সবাইকে মানে সবার তথ্য পাওয়া যেতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 94, নিম্নলিখিত কোনটি শিখন পরিচালনার ব্যবস্থা, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম কোনটা? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম? এইগুলোর মধ্যে কোনটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম নয়? আরগুলো তো মানে তার মানে কি বেশ একটা ছাড়া আর বাকিগুলো সব লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, একটা ছাড়া আর সবগুলোই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। তো দেখা যাক কোনটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম নয়। অবশ্যই এটা কি বলবো, এখানের মধ্যে যে ব্যাপারগুলো রয়েছে সেটাকে সেখানে যদি দেখি তাহলে দেখা যাবে যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা রয়েছে এডমোডো, ক্যানভাস, ক্যাম্পাস এগুলো। কিন্তু ক্যানভা হচ্ছে গ্রাফিক্যাল, এটা গ্রাফিক্যাল একটা সফটওয়্যার, যেটা গ্রাফিক্যাল ডিজাইন করতে কাজে লাগে। হ্যাঁ, গ্রাফিক্যাল ডিজাইনগুলো এটা দ্বারা সম্ভব হয়, তাই এটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে নয়। তাই ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 95, অন্টোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিলসফি হুইচ ডিলস উইথ দ্য থিওরি অফ। আমি অন্টোলজি, মেটাফিজিক্স, এক্সিওলজি, এপিস্টেমোলজি এগুলো নিয়ে আমি ক্লাস আছে। তো এইখানের মধ্যে তাহলে কোনটা মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে মানে ব্রাঞ্চ অফ ফিলসফি ডিলস উইথ দ্য থিওরি, দর্শনের শাখা তত্ত্বে মানে কোনটা তত্ত্ববিদ্যা বা অন্টোলজি কোন তত্ত্বটি আলোচনা করে? এটা বলতে হবে কোন তত্ত্বটি। ভ্যালুস, এটা মূল্যবোধ নিয়ে আলোচনা করে। জ্ঞান, এটা জ্ঞান নিয়ে আলোচনা করে। এটা ক্রিয়েশন মানে সৃষ্টি নিয়ে আলোচনা করে। বিং অ্যান্ড দেয়ার রিলেশন, কোনটা নিয়ে এটা আলোচনা করে? অবশ্যই এটা হচ্ছে কি বিং অ্যান্ড দেয়ার রিলেশন, সত্তা এবং তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করে। মানে ঈশ্বরের অস্তিত্ব তার কেমন, এটা একটা মানে এইরকম ব্যাপার, মানে ঠিক মানে কি বলবো, যে অন্টোলজি কোনো একটা বিষয়ের রিলেশনকে সুন্দরভাবে ব্যাখ্যা করে এবং তুলে দেয়। তো যাই হোক, এখন আমরা এই যে এখানে যে ফিলোসফিক্যাল পার্ট যেগুলো রয়েছে সেগুলো যদি কেউ দেখে তাহলে পরিষ্কার হয়ে যাবে যে এখানে তার সত্তা এবং তাদের রিলেশনের বিষয়টা একটা প্রাসঙ্গিক বিষয়। যাই হোক, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 96, এক্সপোজিটরি অ্যাপ্রোচ ইজ, ব্যাখ্যামূলক দৃষ্টিভঙ্গি কোনটা? একটু পড়লে এটা পারা যাবে, কঠিন কিছু নেই। ব্যাখ্যামূলক দৃষ্টিভঙ্গি কোনটা?
সংগঠিতভাবে বিষয়ের উপস্থাপনের পদ্ধতি, সংগঠিতভাবে বিষয়ের উপস্থাপনের, অসংগঠিতভাবে বলছি, মেথড অফ প্রেজেন্ট কন্টেন্ট ইন আনস্ট্রাকচার্ড ওয়ে, একটা স্ট্রাকচার্ড ওয়ে, মেথড দ্যাট প্রেজেন্ট কন্টেন্ট ইন স্মল পার্ট, একটা ছোট্ট অংশ, অভিজ্ঞতার ভিত্তিতে বিষয় উপস্থাপনের পদ্ধতি কোনটা? তাহলে ব্যাখ্যামূলক রচনাটা কিরকম? এটা হলো এমন একটা বিষয় যেখানে কোনো বিষয়কে সুসংগঠিত এবং কি করা যেতে পারে, তথ্য ভিত্তিক করা যেতে পারে, তাই সংগঠিত একটা বিষয়, তাই তো? তাই ইজ কারেক্ট আনসার বলা যেতে পারে, ইজ কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 97, অনলাইন অ্যাসেসমেন্ট অফ দ্য লার্নিং ক্যান নট বি ক্যারিড আউট থ্রু, শিক্ষার্থীর অনলাইন মূল্যায়ন নিম্নোক্ত কোনটির মাধ্যমে সম্পন্ন করা সম্ভব নয়? কুইজিজ, জিটসি, হটপটাচোর, টেস্টোমোচ, কোনটা? কোনটার মাধ্যমে নয়? অনলাইন অ্যাসেসমেন্ট অফ দ্য লার্নিং ক্যান নট বি ক্যারিড আউট থ্রু, আরগুলো করতে পারে, কুইজিজের মাধ্যমে, অনলাইন কুইজের মাধ্যমে হতে পারে, হটপটাচোজের মাধ্যমে হতে পারে, টেস্টোমোচের মাধ্যমে হতে পারে, কিন্তু জিটসির মাধ্যমে এটা হয় না। জিটসি হলো একটা ওপেন সোর্স ভিডিও, তাহলে জিটসিটা কি? এটা হচ্ছে ওপেন, SOURC OSV, তাহলে এটা হচ্ছে OSV, এটা ওপেন সোর্স ভিডিও। ওকে, এটা হচ্ছে কনফারেন্সিং প্ল্যাটফর্ম, যা মূলত অনলাইন মিটিং এর ক্ষেত্রে কাজে লাগে, তারপরে বিভিন্ন তখন ভিডিও কল করতে কাজে লাগে জিটসি। তাহলে জিটসিটা হচ্ছে ওপেন সোর্স ভিডিওস একটা প্ল্যাটফর্ম। নেক্সট কোশ্চেন নাম্বার 98, আ কোয়ালিটি রিসার্চ ইজ দ্য আউটকাম অফ, গুণগত গবেষণা, কোয়ালিটেটিভ রিসার্চ আর কোয়ান্টিটেটিভ রিসার্চ। কোয়ান্টিটেটিভ রিসার্চ, তাহলে রিসার্চের এই যে পার্টটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে কি কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভটা কি? কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ হচ্ছে কেবলমাত্র নিউমেরিক্যাল, আর আরেকটা রয়েছে কি কোয়ালিটেটিভ রিসার্চ। তো কোয়ালিটেটিভটা কি? এটা হচ্ছে ব্যাখ্যা, বিশ্লেষণ, বক্তব্য, কারো চিন্তা ভাবনা, এই ইত্যাদি ইত্যাদি। তাই বলা যেতে পারে এটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড। ওকে, তাই 98 অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 99, হুইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশন ক্যারেক্টারিস্টিক্স রিলায়েবিলিটি অফ এডুকেশনাল রিসার্চ, নিম্নলিখিত কোন সংমিশ্রণটি শিক্ষামূলক গবেষণা নির্ভরযোগ্যতার বৈশিষ্ট্য? এই যে একটু আগে বলছেন ভ্যালিডিটি, ভ্যালিডিটিটা হচ্ছে কি, যথার্থতা হচ্ছে অভিক্ষাটি যে উদ্দেশ্যে তৈরি হয়েছে, তার মানে অবজেক্টিভসের উপর নির্ভর করে, উদ্দেশ্যের উপর নির্ভর করে অবজেক্টিভ। অভিক্ষাটি যে উদ্দেশ্যের জন্য তৈরি হয়েছে, অভিক্ষাটি যদি সেই উদ্দেশ্যই মেজার করে, তাহলে অভিক্ষাটি যথার্থ, ভ্যালিড। অভিক্ষাটি যে মানে টেস্ট, একটা অভিক্ষা যে উদ্দেশ্যে তৈরি হয়েছে, অভিক্ষাটি যদি সেই উদ্দেশ্যই পরিমাপ করে, দ্যাট ইজ ভ্যালিডিটি। আবার মানে আবার রিলায়েবিলিটি কি? রিলায়েবিলিটি হচ্ছে কি? রিলায়েবিলিটি হলো এমন রিলায়েবিলিটি হচ্ছে এমন অভিক্ষাটি যেখানেই প্রয়োগ করা হবে সে স্থান, কাল, পাত্র সব জায়গায় সেম রেজাল্ট দেবে। তাহলে রিলায়েবিলিটি হলো কি? অভিক্ষাটি যে ক্ষেত্রে, যে কোনো জায়গায়, যে মুহূর্তে প্রয়োগ করা হোক না কেন, অভিক্ষাটি একই রকম পরিমাপ দেবে। থার্মোমিটার, আমি এখানে মাপলাম আমার জ্বর যা, আমি চলে গেলাম উত্তরবঙ্গে, আমি চলে গেলাম পাঞ্জাবে, আমি চলে গেলাম অন্য কোনো কান্ট্রিতে, নেপাল, ভুটান ইত্যাদি ইত্যাদি, সেখানে গিয়ে মাপলাম, যদি জ্বর তো একই দেবে, 98-এর মধ্যেই দেবে, 96, 97 এইগুলোর মধ্যেই তো দেবে সবাই, তার মানে এটা সেম মেজারমেন্ট দেবে, তার মানে থার্মোমিটার তখন রিলায়েবল, নির্ভরযোগ্য। যদি উল্টো পাল্টা দেয়, এখানে 10 ওখানে 100 সেখানে 150, মানে 150 হবে না, অতটা তো নেই, এখানে হচ্ছে 98 ওখানে 99 এখানে 103 104, শরীর কিন্তু অন্য থার্মোমিটার একই রকম দিচ্ছে, ওই থার্মোমিটারটা আলাদা আলাদা দিচ্ছে, তার মানে ওটা ভুল, ওটা নির্ভরযোগ্য নয়। তাহলে অভিক্ষাটি যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল, অভিক্ষা যদি সেই উদ্দেশ্য পরিমাপ করে, দ্যাট ইজ ভ্যালিডিটি। অভিক্ষাটি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যদি প্রয়োগ করা হয়, যদি সবসময় একই রেজাল্ট দেয়, দ্যাট ইজ
রিলায়েবিলিটি, নির্ভরযোগ্যতা। এবার বলো অ্যান্সার কি হবে? পরিষ্কার রয়েছে, রেপ্লিকেবল অফ স্টাডি, অধ্যয়নের প্রতিলিপি এটা। কনসিস্টেন্সি অফ দ্য ডেটা কালেকশন, এটা একদম তথ্যের ধারাবাহিকতা বজায় রাখে। তো 1 এবং 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা হোমওয়ার্ক কোশ্চেন। ডিসলেক্সিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, এগুলো খুব ভাইটাল, এগুলো থেকে একটা আসেই নেট সেটের মধ্যে। তাই আশা করি সবাই এর অ্যান্সার দেবে। ওকে, আজকে এইটুকুই ক্লাস, সবাই ভালো থেকো। ওকে, বাই বাই এভরিওয়ান, থ্যাংক ইউ। আর যারা আমার এই ক্লাসটা নতুন জয়েন করবে তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে নাও, তাহলে পিডিএফগুলো ওখানে পেয়ে যাবে। সরাসরি কিউআর স্ক্যান করে পিডিএফ, মানে কিউআর স্ক্যান করলে টেলিগ্রামে জয়েন হতে পারবে। ওকে, বাই বাই, বাই বাই, সি ইউ, আবার দেখা হবে, ভালো থেকো।